আমরা জয়পুর জঙ্গল ছেড়ে বেরিয়ে বিষ্ণুপুরের ঢোকার পথে এই যে সামনে বিষ্ণুপুর গেট আপনাদের সামনে দেখাচ্ছি। ম্যাপটা কোথায় পাবো? ম্যাপটা ম্যাপটা আমরা রাজমঞ্চের ওখান থেকে পাবো। সামনে বিষ্ণুপুর গেট বা তোরণ যাকে বলে, সুন্দর কারুকার্য করে সাজানো আছে গেটটা। রাধে রাধে বন্ধুরা, বিষ্ণুপুর ভ্রমণ পর্ব 2 এ আপনাদের ঘুরে দেখাবো সিটি অফ টেম্পল অর্থাৎ মন্দির নগরী বিষ্ণুপুর। আপনাদের প্রথমেই চলে আসতে হবে রাসমঞ্চ। এখানে বাইরে 4 চাকা 2 চাকা গাড়ি রাখার ব্যবস্থা আছে। রাসমঞ্চে প্রবেশ মূল্য 25 টাকা। এটা আপনাদের কাউন্টারে টিকিটটা কাটতে হবে এবং বাইরে স্ক্যানার আছে। অনলাইনে টিকিট কাটলে আপনাদের মাথা পিছু 20 টাকা করে পড়বে। আপনারা ভিডিওর সাথে থাকুন, আপনাদের আমরা মন্দিরগুলো ঘুরিয়ে দেখাই ভিডিওর মাধ্যমে। আপনারা এখন ভিডিওতে যেটা দেখছেন সেটা হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চটি মহারাজা বীরহাম্বির রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরাজি 1600 খ্রিস্টাব্দে স্থাপন করেন। পিরামিডাকৃতি সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তবে এখানে বিষ্ণুপুরে বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি আনয়ন করে যে বিশাল রাথোৎসব পালন করা হতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান কালেও এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা দূরাগত পর্যটকের কাছে ঘোষণা করছে। আর কিভাবে আপনারা এই রাজমঞ্চে পৌঁছাবেন? বিষ্ণুপুর শহরের মধ্যভাগে মহকুমা শাসকের করণ এবং রবীন্দ্র স্ট্যাচুর পাশ দিয়ে পূর্ব দিকে যে রাস্তা রামানন্দ কলেজের দিকে গিয়েছে সেই রাস্তায় প্রায় 1 কিমি দূরত্বে গিয়ে বাম দিকে বিরাট পিরামিড আকৃতির সৌধটি দেখা যাবে। অন্যথায় লালবাগ টুরিস্ট লজের পাশ দিয়ে যে রাস্তাটি রবীন্দ্র স্ট্যাচুর দিকে আসছে তার ডান দিকে খোলা আকাশের নিচে এই সৌধটি দেখা যাবে। আমরা এখন আপনাদের রাসমঞ্চের ভিতরে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কারুকার্য করে এগুলো তৈরি হয়েছে। ভিতরটা দালান আকৃতির ও দেয়ালে আমরা বিভিন্ন কারুকার্য দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর এই গরমের মধ্যেও ঠান্ডা শীত প্রায় চলেই গেছে তার মধ্যেও পর্যটকদের ভিড় আছে। একদমই যে ফাঁকা তা না, সারা বছরই দেশ বিদেশ আমাদের নিজস্ব দেশের বাইরেকার বিভিন্ন জায়গার মানুষেরা অবশ্যই এখানে এসে ঘুরে যান এই আমাদের আগেকার সমস্ত কারুকার্য দেখতে। দেখুন বাইরে থেকে রাসমঞ্চ কত সুন্দর লাগছে, আর রাসমঞ্চের চারিপাশে কি সুন্দর বিভিন্ন রকমের ফুল রাসমঞ্চের শোভা আরও বৃদ্ধি করছে। বিভিন্ন রকমের শীতকালীন ফুল এই সময়টা রাসমঞ্চের চারিপাশে দেখা যায়। আমার নিজের তৈরি হলো হার কানের হবে, যত গয়নাগুলো আমার নিজের তৈরি। হ্যাঁ, কানের 10 টাকা আরম্ভ হবে, চাবি রিং 10 টাকা, হ্যাঁ, ক্লিপ হবে 20 টাকা, এটা কি? চাবি রিং পোড়ামাটি 10 টাকা। ঠুকলেও ভাঙবে না, জলে নষ্ট হবে না, সবাইকে দিলে খুশি হবে। রাসমঞ্চ থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা এই পোড়ামাটির এরকম বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। খুব স্বল্প মূল্য থেকে অনেক দামি জিনিস পর্যন্ত এইসব দোকানে পাওয়া যায়। শুধু এখানে রাসমঞ্চ বলে না, এখানে প্রত্যেকটা টেরাকোটা মন্দিরের বাইরেই এরকম দোকান পেয়ে যাবেন যেখানে এরকম বিভিন্ন রকমের আইটেম পাবেন। এটা 100, এই যে এটা 120, এটা 120। আরও এক কাপ কিনতে হবে না, মানে কাপই ব্যবহার, এত কাপ প্লেটের সেট হয়ে যাচ্ছে, ব্যবহারই হয়। এই যে মজবুত এটা বিষ্ণুপুরের এই স্থাপত্যটি নিয়ে বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করেন। এটি হচ্ছে গুমঘর, কেউ বলেন হত্যাকূপ, কেউ বলেন রাজাদের শস্যাগার, আবার কারো মতে এটি বিশুদ্ধ জলের আধার। এরপর গুমঘরের সামনে থেকে আমরা পশ্চিম দিকে যাত্রা শুরু করি শ্যামরায় মন্দির অর্থাৎ 5 চূড়া বিশিষ্ট মন্দিরের উদ্দেশ্যে। এই শ্যামরাই মন্দিরের বাইরেও আপনারা টোটো করে, বাইকে করে বা 4 চাকা গাড়ি করে আসার সুবিধা পেয়ে যাবেন ও গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। এই শ্যামরাই মন্দির টেরাকোটার কারুকার্যে অপূর্ব সুশোভিত। বিষ্ণুপুরের এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে বাংলার 1050 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এর বাইরে বিভিন্ন সুন্দর টেরাকোটা কাজের নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন, কত নিখুঁতভাবে এগুলো তৈরি করা হয়েছে। এই মন্দিরের গাত্রে অপূর্ব টেরাকোটা সৌন্দর্য ফুটে উঠেছে।
রামায়ণ মহাভারতের এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। মন্দিরের সামনে এই ফলকগুলোতে আমরা মন্দির সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাই। মন্দিরের বাইরে এই দোকানগুলিতে আমরা বিভিন্ন ছোটোখাটো জিনিস খুঁজছিলাম, যেগুলো সেই এলাকার স্মৃতি হিসাবে আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। ভাঁড়ের মতো লম্বা লম্বা বিষ্ণুপুর দর্শন একটা বই এটা নিয়ে মন্দিরের সামনে দোকানগুলিতে দেখুন কত রকমের পোড়ামাটির জিনিস। সামনে যে মন্দিরটি দেখছেন সেটি রাধাশ্যাম মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। জানা যায় চৈতন্য সিংহদেবের রাজত্বকাল এমনিতেই সুখের হলেও বহিরাগত অশান্তি বিষ্ণুপুরকে বেশ বিব্রত করে তোলে। ইংরেজ শক্তি যখন বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে, অর্থ সংকট দেখা দেয়, কিন্তু এত সব বাধা বিপত্তিকে উপেক্ষা করেও তিনি পূর্বপুরুষে মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন। রাধাশ্যাম মন্দির দর্শনের পর আমরা রাধাশ্যাম মন্দিরের উত্তরে রাধালাল জিউ মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। এই রাধালাল জিউ মন্দিরের প্রবেশপথের ঠিক ডান দিকে 5 টাকা মূল্যে একটি উদ্যানে প্রবেশ করতে পারবেন, যেখানে আপনারা সময় কাটাতে পারবেন। এরপর আমরা রাধালাল জিউ মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহদেব চুন সুরকি প্রলেপযুক্ত মাকড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট মন্দির প্রতিষ্ঠা করেন। চতুর্দিকে প্রাচীর বেষ্টিত মন্দিরটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। শতাধিক বৎসর পূর্বেই এই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ বা আটপাড়া মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা হয়েছেন। কথিত আছে রাধালাল জিউয়ের ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়া হতো এবং এই মুহূর্তে মন্দির চত্বর মিষ্টগন্ধে ভরপুর হয়ে উঠত। এখনও অন্নকূটের সময় তামাক সাজিয়ে এখানে দেওয়া হয়। রাধালাল জিউ মন্দির দর্শন করার পর আমরা রাধালাল জিউ মন্দিরের উত্তর পশ্চিম প্রান্তে বড় পাথর দরজা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। জল তেষ্টা পেয়েছিল, জল পাইনি, আইসক্রিম পেয়েছি, তাই আইসক্রিম খাচ্ছি। এটাকে কি কুলফি বলে জানো? রাবড়ি কুলফি। রাবড়ি কুলফি। উজ্জ্বল মাকড়া পাথরের এই স্থাপত্যকে শুধু পাথর দরজা বললে ভুল হবে, একে বিষ্ণুপুর রাজদরবারের দুর্গ বলাই সমুচিত। কেননা এই তোরণের মধ্য দিয়ে যেমন একটি পারাপারের রাস্তা রয়েছে, তেমনি এটি সৈন্য সুরক্ষার উপযোগী গড়ে তোলা হয়েছে। দীর্ঘ উচ্চ ছাদে উঠে বিষ্ণুপুরের প্রায় সমগ্র অংশ পরিষ্কার দেখা যায়। দোতলায় বিশেষ একটি কুঠুরি আছে, যা তীর ধনুক বর্ষা এমনকি বন্দুক ছোড়ার ব্যবস্থা, শত্রুপক্ষকে অনায়াসে জব্দ করার পরিকল্পনা। বড় পাথর দরজা থেকে আমরা রওনা দিলাম তারপর ছোট পাথর দরজার দিকে। মল্লরাজ বীরসিংহের আমলে তৈরি হয়েছিল বড় পাথর দরজার সামনেই ছোট পাথর দরজাটি। অনেকেই একে গড় দরজাও বলেন। গড় দরজা বা ছোট পাথর দরজার পাশে রয়েছে উঁচু ঢিবি, স্থানীয় ভাষায় মূর্ছার পাহাড়। মাঝে রয়েছে পরিখা। কালের প্রবাহে ঢিবি ক্ষয় হয়ে গেছে আর পরিখাও মজে গেছে, তবু বর্ষার সময় জল থই থই করে এই পরিখাতে। নেই তো আইসক্রিম খাবে, এখানে তো বিস্কুটের দোকান নেই। বিস্কুটের দোকান থাকলে দিতাম তোমায়। কোথাও বিস্কুটের দোকান নেই তো। হ্যাঁ সেটা কামড়া তো খাতে দিদি তো তোকে বলছি বিস্কুট নেই, পিছন পিছন ঘুরছিস। রাধাশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এই জোরবাংলো মন্দিরটি অবস্থিত। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটা মন্দির প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মন্দিরটিতে দুটি বাংলা চালের উপর একটি শিখর রয়েছে, তাই এর নাম জোরবাংলা। প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির। কৃষ্ণরায় বিগ্রহের বর্তমানে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জে রাধালাল জিউ বিগ্রহের সাথেই পূজার্চনা চলছে। মন্দির গাত্রে পোড়ামাটির কাজগুলোতে যেমন রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা রয়েছে, তেমনি যুদ্ধ শিখার দৃশ্যও রয়েছে। জোরবাংলো এবং শ্যামরায় দুটি সেরা টেরাকোটা মন্দিরই মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে তৈরি হওয়ায় এই সময়টাতে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট লগ্ন বলা যেতে পারে। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় তার বাঁকুড়া জেলার পুরাকৃতি গ্রন্থে বলেছেন, বিষ্ণুপুরের জোরবাংলা মন্দির বাঁকুড়া তথা তাবৎ রাঢ় দেশের অন্যতম শ্রেষ্ঠ দেবালয়। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর টেরাকোটার কাজ ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেয়ালে। তাই আপনারা এইখানে আসুন অবশ্যই, এসে এই আমাদের পুরানো স্থাপত্য ভাস্কর্যের শিল্পের নিদর্শন আপনারা অবশ্যই এখানে এসে উপভোগ করুন।
হয়তো ফোনের মাধ্যমে আমরা পুরোপুরি সমস্ত ভিডিও তুলে ধরতে পারছি না। জোরবাংলা মন্দিরের বাইরেও এরকম টেরাকোটার বহু দোকান পেয়ে যাবেন। আমরা আবার এসে ছোটোখাটো কিছু জিনিসের সন্ধানে দোকানে ঘাঁটাঘাঁটি করছি ও কী নেওয়া যায় সেটাই দেখছিলাম। তো আপনারাও এসে এখান থেকে কেনাকাটি করতে পারেন। দেখুন কত রকমের সব পোড়ামাটির জিনিসপত্র ঘর সাজানোর। অল্প এগুলো হচ্ছে ধুনা গুঁড়া, জিরা গুঁড়া, হ্যাঁ মানে বাটা মশলা, আগুনে সেঁকা, হ্যাঁ এমনি মেশিনের ল। সারাক্ষণ ঘুরে আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা পেয়ারা চাট কিনে ওখানেই খাচ্ছিলাম মন্দিরের বাইরে। ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে জোর মন্দিরে আমরা প্রবেশ করেছিলাম। ভিডিওতে আরেকটি কথা না বললেই না, আপনারা যারা ক্যামেরা বা কোনো অ্যাকশান ক্যামেরা নিয়ে আসবেন তারা মন্দিরের ভিতরে ভিডিও করতে পারবেন না। এখানে ভিডিও করার পারমিশন আপনারা পাবেন না। শুধুমাত্র মোবাইলের ক্যামেরাতেই আপনারা ভিডিও করতে পারবেন। তো আমরা মন্দিরের বাইরে ক্যামেরাতে শ্যুট করেছিলাম, কিন্তু মন্দিরের ভিতরে সমস্ত কিছুটাই মোবাইলের মাধ্যমে রেকর্ড করেছিলাম। তো আপনারা এখন দেখছেন জোর মন্দির। 3টি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোর মন্দির শ্রেণী অবস্থিত। এই 3টি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3টি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটি আয়তনে বড় এবং ভিতরে মাকড়া পাথরের বিশাল অলঙ্করণ, রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার প্রচুর চিত্র রয়েছে। এই মন্দিরের ভিতরে আমাদের দেশের জাতীয় পতাকা এই মন্দিরে আরও শোভা বাড়িয়ে দিয়েছে। জোর মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এইরকম বিভিন্ন সজ্জিত পতাকার দৃশ্য অপূর্ব সুন্দর লাগছিল। এবং বাইরে দেখলাম একটি হাট বসেছে, যেখানে বিভিন্ন রকমের জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন গয়না, পোড়ামাটির জিনিস, সোনাঝুরির বিভিন্ন রকমারি আইটেম এখানে বিক্রি হচ্ছে। আমরা যে সময় গিয়েছিলাম ঠিক দুপুর শেষ হতে চলছিল, সেই সময় এখানে বিভিন্ন মানুষজন তাদের দোকানপত্র সাজাতে ব্যস্ত ছিলেন। আস্তে আস্তে সন্ধ্যার দিকে ভিড় হবে। এখন যেটি দেখছেন এটি দলমাদল কামান। এখন যে কামানটি দেখতে পাচ্ছেন এটি দলমাদল বা দলমর্দন কামান। 63টি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি হয়েছিল। এই কামানটি আনুমানিক 16শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি হয়েছিল বলা যেতে পারে। আমরা সময়ের অভাবের জন্য আপনাদের কাছে সকল মন্দিরগুলো দর্শন করাতে পারিনি এবং অনেক জায়গায় ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না। এছাড়া আপনারা দেখতে পাবেন ছিন্নমস্তা মন্দির, নন্দলাল মন্দির, রাধামাধব মন্দির, কালাচাঁদ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন, লালবাঁধ সর্বমঙ্গলা এবং লালগড় ওয়াচ টাওয়ার, যুগল কিশোর কৃষ্ণ বলরাম মন্দির, মৃন্ময়ী মাতার মন্দির ইত্যাদি আপনারা বিষ্ণুপুরে দর্শন করতে পারবেন। এরপর মন্দির দর্শন করে আমরা আবার জয়পুরে পাড়ি দিয়েছিলাম এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে। আত্মীয়ের বাড়ি থেকে সন্ধ্যার দিকে আমরা জঙ্গল ভ্রমণে বেরিয়েছিলাম এবং আমরা এখানে একটা শূকরের দেখা পেয়েছিলাম, বন্য শূকর। খুব ভয়ও লাগছিল। আর জঙ্গলের পরিবেশটা দেখুন বন্ধুরা, কি ভয়ানক সুন্দর। চারিদিকে অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে। কিছু কিছু জায়গায় তো আলো আছে এবং জঙ্গলের যখন গভীরে আমরা প্রবেশ করছিলাম এই লালমাটির রাস্তা ধরে, তখন পুরোপুরি অন্ধকার, মানে ওপর থেকে কোনো রকম আলো আর ভিতরে ঢুকছিল না। গাড়ির আলো জ্বেলে আমাদের যেতে হচ্ছিল, মানে খুব ঘন ঘন জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম। এইভাবেই আমাদের বিষ্ণুপুর ও জয়পুর ভ্রমণ সম্পূর্ণ হলো।